সবাইকে বিদায় দিয়ে আমি, বাবা, নিপা আর হামিদ রওনা করি টেকনাফের উদ্দেশ্যে। ব্যাগে নিয়ে নিলাম সেই কালো জাদুর অভিশপ্ত বইটি। বাসের 2 সিটে আমি আর নিপা বসি, আর 2 সিটে হামিদ আর বাবা বসেন। এই জার্নিটা যেমন প্রশান্তের ছিল, ঠিক তেমনই যন্ত্রণা দিয়েছিল। আসুন জেনে নেই জার্নির বিষয়টা। সবসময়ের মতো হামিদ আমার পাশে বসতো। এতদিন পর নিপাকে কাছে পেয়েছি। হামিদ দুষ্টু ইশারায় আমাদের এক সিটে বসাই। সে বসে পড়ে বাবার সাথে। গ্রাম থেকে বাস আগে ঢাকায় যাবে। ঢাকা সায়দাবাদ থেকে বাস চেঞ্জ করে আবার কক্সবাজার যাব। লং জার্নি। বাস চলছিল বাসের মতো। নিপা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। ওর স্পর্শে আমার সব কষ্ট যেন মুছে যায়। আধা ঘন্টার মতো বাস যেতে না যেতে আচমকা ব্রেক করে। যাত্রীরা সবাই লাফিয়ে ওঠে। ড্রাইভার জানায় গাড়িতে কোনো সমস্যা হয়েছে। সবাই অপেক্ষা করি। ড্রাইভার আর হেল্পার বাসের বাইরে দাঁড়িয়ে কি যেন করে যাচ্ছিল। আমাদের অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না। এদিকে দিন পার হয়ে গেলে ঝামেলা। ঢাকায় যেতে যেতেই দুপুর হবে। কক্সবাজার না হলে রাত 1টা-2টায় নামতে হবে। এরপর আবার টেকনাফ। বিরাট ঝামেলার বিষয়। অনেকক্ষণ বাদে ড্রাইভার আবার গাড়ি স্টার্ট দেয়। আমাদের যাত্রা চলে ঢাকার দিকে। দুপুর 2টায় সায়দাবাদ নেমে বাসের টিকিট কেটে নিয়েছি। যাবে সোজা কক্সবাজার। বাস এসেছে 2টা 40 মিনিটে, অতএব দেরি। ঢাকা থেকে কক্সবাজারগামী হওয়া পথটা ছিল হতাশাজনক। চট্টগ্রাম যাবার আগে আমাদের বাস অ্যাক্সিডেন্ট করে। তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাসের সামনে থাকা গ্লাস অনেকটা ফেটে গেছে। চট্টগ্রাম মূল টাউনে আবার হয় আরেক বিপত্তি। বদ্দার হাটে আমাদের বাস একটা রিক্সা চালককে অ্যাক্সিডেন্ট করে। রিক্সা চালক অনেকটা আহত হয়েছে। প্যাসেঞ্জার সবাই ড্রাইভারকে গালাগালি করে। ড্রাইভার রিক্সাওয়ালার সাথে মিটমাট করে আবার টান দেয় গাড়ি। এরই মধ্যে হয়ে যায় সন্ধ্যা। চট্টগ্রাম নতুন ব্রিজ পেরিয়ে যখন কক্সবাজারের রাস্তায় গাড়ি চলছে, তখন ড্রাইভার বিভিন্ন ভুল করতে থাকে। আচমকা বাস ডানে ঘুরাই, আবার বামে ঘুরাই, যেন তিনি মস্করা করে যাচ্ছে। যাত্রীরা চিল্লাচিল্লি করে, তাও ড্রাইভার ওসব আচরণ করতে থাকে। পরে একজন লোক সিট থেকে উঠে ড্রাইভারের কাছে যায়। চিল্লাপাল্লা করতেই ড্রাইভার গাড়ি থামায়। তখন সেই যাত্রী চিৎকার দিয়ে বলে, নেশা করে গাড়ি চালাস? তোর চোখ তো রক্তের মতো লাল, নামাই দে আমাদের। লোকটার কথা শুনে অনেক যাত্রীরাও রেগে যায়। সবাই ড্রাইভারের সাথে এক প্রকার তর্কে জড়িয়ে পড়ে। একটা সময় সব যাত্রী বাস থেকে নেমে যায়। আমরাও নেমে যাই হাইওয়ে রোডে। এখানে এত যাত্রীরা একটা বাসও পাবে না। ড্রাইভার আর হেল্পার অফিসে কথাবার্তা বলার পর চট্টগ্রাম থেকে তারা অন্য একটি ড্রাইভার পাঠায়। আমাদের যাত্রা আবার শুরু হয়। চকরিয়া পার হয়ে যখন নিরিবিলি হাইওয়েতে আসি, তখন আচমকা বাস বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সবাইকে বসতে বলে বাইরে যায়। আবারও কোনো সমস্যা হয়েছে হয়তো। দেখতে দেখতে কেটে যায় প্রায় 1 ঘন্টা। এদিকে রাতও গভীর। সময় রাত 2টা। রাস্তার 2 পাশে পাহাড় আর বড় বড় গাছ। ডাকাতেরও ভয় থেকে যায়। এখন কোনো ডাকাতে হামলা করলে সব যাত্রী শেষ। একটা সময় যাত্রীরা গাড়ি থেকে নেমে ড্রাইভারের উপর চিল্লাপাল্লা শুরু করে। ড্রাইভার জানায় গাড়ির ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। এ শুনে কেউ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, কেউ এদিক সেদিক হাঁটছে। আটকে যাই আমরা মাঝ রাস্তায়। কিন্তু জানালা দিয়ে আমি দেখতে পাই ভিন্ন কিছু। বাহিরে জঙ্গলের পাশে যে গাছ, গাছের একটা সাইডে কালো একটা অভয়ব দাঁড়িয়ে আছে। আমি নিপাকে ডেকে সেটি দেখাতে যাব। তখনই সেই স্থান পুরো খালি হয়ে যায়, অর্থাৎ কেউ নেই। এসব নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন হামিদ এসে বলে, আয় নিচে যাই, সিগারেট খেয়ে আসি একটা। আমি নিপাকে বসতে বলে হামিদকে বললাম, চল তাহলে। নিপা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি হামিদের সাথে বাইরে গিয়ে সিগারেট ধরাবো, তখন হামিদ বলে, তোর বাবা দেখবে, পেছনে আই। আমি ওর সাথে সাথে পেছনে যাই। হামিদ হাইওয়ে রোড বেয়ে সোজা হাঁটা ধরে। বাসের পিছনেই তো দাঁড়াতে পারে, এত দূর যাবার কি কারণ? আমি ডাক দিয়ে বলি, ওইদিকে কই যাস? আমার ডাকে হামিদ ছাড়া দেয়নি, সোজা হেঁটে চলে যাচ্ছিল। আমি ওর পিছু নিয়ে আটকাতে যাব, তখনই আমার কাঁধে কেউ হাত দেয়। আমি পেছন ফিরে তাকানোর পর আমার মাথায় বাস ভেঙে পড়ার অবস্থা। হামিদ, আমার বাবা আর নিপা দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই নিপা বলে, কাকে যেন নিচে যেতে বলে আপনিও নেমে এলেন বাস থেকে। আমি আপনাকে ডাকি, কিন্তু আপনি সাড়া দেননি। নিজে নিজে কথা বলে নিচে নেমে এলেন। আমি হামিদ ভাই আর বাবাকে সব জানাই, আর এসে দেখি আপনি ওদিকে চলে যাচ্ছেন। বুঝতে বাকি নাই সে কে ছিল। আমার বুকে আবার উঠে ব্যথা। আমি বুক চেপে ধরতেই মুখ দিয়ে আমার রক্ত বের হতে থাকে। বুকে হাত দিয়ে আমি রাস্তায় বসে পড়ি। আমার আশেপাশে যাত্রীরা ভিড় জমাই। সবার চোখেই আতঙ্কের চাহনি। আমার রক্তবমি থামছিলই না। নিপা কান্না করে দেয় প্রায়। একটা সময় আমি জ্ঞান হারাই। চোখ খোলার পর আমি নিজেকে আবিষ্কার করি বাসে। বাস চলতেছে। আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম, তাই সবাই আমাকে তুলে বাসে এনেছে। এত রাতে এই জঙ্গলে হাসপাতালও নেই। প্রাথমিক চিকিৎসারত ছিলাম আমি। কক্সবাজার গিয়ে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা করি। আগেরবার গিয়েছিলাম, তাই পথ অপরিচিত নয়। কবিরাজের বাড়ি যেতেই কবিরাজের গিন্নি আমাদের আপ্যায়ন করে। কবিরাজ কিছু সময় পর এসে আমাকে বলে, বইটা দিন। হামিদ ব্যাগ থেকে বইটা বের করে। কবিরাজ বইটা নিয়ে উঠানে চলে যান। আমরা অনেকটা অবাক হই। উনি এইবার গোমরা মুখে ছিলেন। নিজে থেকে এসে বইটা নিয়ে চলে গেলেন। নাস্তা শেষ করে আমরা বসেছিলাম কিছুক্ষণ। খানিক সময় বাদে কবিরাজ আবার আসেন। এসে আমাদের বলেন, সবাই বাইরে আসুন। কবিরাজের কথায় আমরা তাড়াহুড়া করে বাইরে এলাম। অনেকটা জলদি ছিল আমাদের। উঠানে এসে দেখি একটা মটকার ভিতরে পানি ভরছে ড্রাইভার। মটকা অর্থাৎ মাটির বড় একটি পাত্র। এই ড্রাইভার উনি যে আমাদের গতবার এনেছিল। পাত্রে পানি ঢেলে কবিরাজ কিছু সিঁদুর জাতীয় রং ঢালেন সেখানে। যদিও সেটির রং লাল ছিল, কিন্তু পাত্রে পড়ে যেতেই সেটি হলুদ হয়ে যায়। পাত্রের পুরো পানি হলুদ হয়ে যায়।
কবিরাজ লাল কিছু সুতা নিয়ে পাত্রে ঢেলে দেন। সঙ্গে সঙ্গে পাত্রে থাকা পানিতে গরম পানির মতো বুদবুদ উঠতে শুরু করে দেয়। কবিরাজ আমাকে ডেকে বললেন, রাফি দাদা এদিকে আসুন। আমি এগিয়ে যাই। এগিয়ে এসে বুঝলাম কালো জাদুর বইটি পাত্রের ভিতরে ছিল এতক্ষণ। কবিরাজ আমাকে আবার বললেন, পাত্রে থাকা লাল সুতা এখন আমি ধরলে আমার হাত পুড়ে চলে যাবে। আপনি এই পাত্রে হাত দিন, সুতাগুলা পানির উপরে তুলবেন না, পানির নিচে রেখে বইটার চারপাশে ভালোভাবে বেঁধে দিন। কবিরাজের কথায় আমি সেটি করি। পাত্রে হাত দিয়ে সুতাগুলা বইয়ে বেঁধে দিয়েছি। কবিরাজ এরপর আমাকে বললেন, আপনার উপর হওয়া কুফুরি এবার বন্ধ করার সময় এসেছে। সন্ধ্যায় আমার সাথে যেতে হবে আপনার। কবিরাজের কথায় আমি সম্মতি জানাই। সন্ধ্যা ঘনিয়ে এলে কবিরাজ শুধু আমাকে নিয়েই বের হন। বাড়িতে রেখে গেলেন নিপা, হামিদ আর বাবাকে। বেজোড় সংখ্যার মেহমান যদি বাড়িতে থাকে তবে বইটা নিজের কোনো শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হবে, আর এটি ততক্ষণই কার্যকরী হবে যতক্ষণ না কবিরাজ বাড়ি ফিরে যাবে। কবিরাজ আমাকে নিয়ে একটা কবরস্থানে যান। পাহাড়ের কিনারায় একটা কবরস্থান। সন্ধ্যার সময় আমি আর কবিরাজ একাই বের হয়েছিলাম, কিন্তু কবরস্থানে গিয়ে দেখি ড্রাইভার আগে থেকে সেখানে গিয়ে দেখতে পাই একটা কবর অর্ধেক খুঁড়েছে ড্রাইভার। আমাদের আসার পর ড্রাইভার বাকি অর্ধেক কবর খুঁড়েছে। আমার কাছে এই বিষয়টা অস্বাচ্ছন্দ্যবোধ মনে হচ্ছিল। আবার মনে পড়ে ঢাকার হুজুরের কথা। তিনি বলেছিলেন কুফুরি কাটাতে কুফুরির সাহায্য প্রয়োজন হয়, এতে রোগীর উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আমি শুধুমাত্র রোগী, আমার পাপ নেই, যা পাপ সবটাই উনাদের। কবর খোঁড়ার শেষে কবিরাজ ভিতরে থাকা লাশের কাছে যান। যতটুকু খেয়াল করেছি, লাশের দেহ থেকে তিনি শুধুমাত্র কাফনের কাপড়টাই নিলেন, অন্য কিছু নেননি। কবর থেকে উঠে এসে কবিরাজ আমার কাছে আসেন। কাফনের সাদা কাপড়টি ব্যাগে ভরে ড্রাইভারকে বলেন, আলাদা আগুন ধরাও। ড্রাইভার কবরের বাইরে গিয়ে একটা ফাঁকা স্থানে আগুন ধরাই। কবিরাজ আমাকে সেখানে নিয়ে যান। আমাকে আগুনের সামনে বসিয়ে তিনি চোখ বন্ধ করতে বললেন। আমি চোখ বন্ধ করে বসি। উপলব্ধি করছিলাম কবিরাজ আমাকে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। ভয়ে আমার আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। আমাকে নড়াচড়া করতে মানা করলেন। আমি সোজা হয়ে বসেছিলাম। আমার চারপাশে ঘুরে ঘুরে তিনি আমার গায়ে কাফনের কাপড় পেঁচিয়ে নিলেন। এরপর আমাকে চোখ খুলতে বললেন। বিশ্বাস করেন বা না করেন, আমি তখন যা দেখি তা আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমার কোলের উপরে অনেকগুলো কালো সাপ। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছিল। কবিরাজ আমাকে আবার বললেন, তুমি এখন অনেক কিছুই দেখতে পাবে, ভয় পেও না। ওরা তোমাকে শুধুই ভয় দেখাবে, কিন্তু ক্ষতি করতে পারবে না। ভয়ের জন্য যদি কোনো ভুল করো তবে এখানে তুমি একা নয়, আমরা তিনজনই মৃত্যুর ঝুঁকিতে থাকবো। কবিরাজের কথা শুনে আমি শক্ত হয়ে বসি, যদিও মনে ভয় ছিল। এদিকে সাপ আমার বুক বেয়ে গলায় পেঁচিয়ে যাচ্ছে। ভয়ে আমার রুহুটা বের হয়ে যাবার বাকি। কবিরাজ কিছু মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, চোখ বন্ধ করবা না, চোখ খোলাই রাখো, শয়তান যা ইচ্ছা করুক, আর কিছু সময়ের অপেক্ষা শুধু। কথাটা শেষ করে কবিরাজ আবার মন্ত্র পড়ায় মন দেয়। আমি তাকিয়েছিলাম কবিরাজের দিকে। দেখতে পাই কবিরাজের পিছনে একটা দানব দাঁড়িয়ে আছে। যেমন মোটা তেমন বিশাল দেহ তার, কালো কুচকুচে শরীর, চোখটা সাদা আলোর মতো জ্বলছে। আমি এটি সহ্য করার ক্ষমতা হারাতেই যাচ্ছিলাম। তখন কবিরাজ আবার বলেন, আমরা কেউ তোমাকে ধরবো না, তোমার গায়ে অনেক সাপ দেখতে পাচ্ছ তুমি। কবিরাজের প্রশ্নে আমি বলি, হ্যাঁ, আমার গলাতেও জড়িয়ে আছে। কবিরাজ আবার বললেন, সবগুলা সাপ হাতে ধরে ধরে কাফনের কাপড়ে পেঁচিয়ে রাখবা। তুমি নিজে নিজে কাফনের কাপড় খোলো। আমি কাপড় ধীরে ধীরে খুলি। সাপগুলা আমাকে যেন কামড়াতে তাড়াহুড়া করে যাচ্ছে। কবিরাজের কথা মতো কাপড় খুলে আমি সাপগুলোকে কাপড়ে রাখতে শুরু করি। রবারের মতো সাপের দেহ। আমার যেমন ভয় হচ্ছিল তেমনই নিজেকে বাঁচানোর যুদ্ধ করছি। মোট 5-6টা সাপ হবে। সবগুলোকে কাপড়ে বেঁধে আমি একটা ঝুলি বানাই। তখন কবিরাজের পিছনে থাকা দানবটাকে আর দেখতে পাইনি। এইবার কবিরাজ আমাকে বলে, একা হেঁটে ওই কবরে কাপড়ের ঝুলিটা ফেলে আসো। অনেকে তোমাকে ডাকবে, ধোকা দিবে, তুমি কারো কথাই জবাব দিবে না, আর না তাদের ধোকায় পড়বে। শুধুই একটাই কাজ, কবরে ঝুলিটা ফেলে আসা। কবিরাজের আদেশ শুনে ঝুলিটা নিয়ে আমি কবরের দিকে যেতে থাকি। ড্রাইভার কবরস্থানের বাইরে থেকে আমার পথে একটা লাইট মারে, যাতে আমি স্পষ্ট পথ দেখতে পাই। কবরস্থানে প্রবেশ করতেই নিপা আমাকে ডাক দিয়ে বলে, রাফি, হামিদ ভাইকে ওই শয়তান আক্রমণ করেছে। আমি মনোযোগ সরাতেই যাব, তখন মনে পড়ে ধোকার কথা। এরা ধোকা দিবে। তাছাড়া নিপা কিভাবে জানবে আমরা এখানে আছি? তার মানে এসে নিপা নয়। ধোকা বুঝে আমি সোজা হাঁটতে থাকি। এর মাঝে আবার বাবা মা অনেকেই আমাকে ডেকেছে। মাঝখানে আবার কবিরাজের কথাও শুনলাম। কবিরাজ আমাকে বলল, আমরা ব্যর্থ হয়ে গেছি, চলে আসো। আমি জানি এইটাও ধোকা, কারণ কবিরাজ বলেছিল আমার কাজ একটাই, শুধুই ঝুলিটা ফেলে আসা। অবশেষে কবরের মধ্যে আমি ঝুলিটা ফেলে দিয়েছি। সাথে সাথে ড্রাইভার দৌড়ে এসে কবরে মাটি দিতে লাগলো। কবিরাজ আমার কাছে এসে আমাকে জানাই, তোমার উপর হওয়া সকল কালো জাদু ধ্বংস হয়েছে। তোমার শরীরের অবস্থা ভালো না, শুধুই ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। এখন ভালো ভালো খাবার খাও আর সতেজ হও। কবিরাজের কথায় আমি আবার বলি, তাহলে নিপার উপর হওয়া কালো জাদু কখন কাটবেন আপনি? কবিরাজ মুচকি হেসে বলে,
তুমি তো মাত্র সব শেষ করলে। নিপার উপরেও এই বই থেকে কালো জাদু করা হয়েছিল। বইকে বন্দি করেছি, আর শয়তানকে তুমি বন্দি করেছো। এই বইয়ের দ্বারা যতজন আক্রান্ত ছিল সবার উপর থেকে এই বিপদ কেটে গেছে। আমি আগামীকাল এই বইটা নিয়ে ইন্ডিয়ায় যাব আমার গুরুর কাছে। তিনি বইটাকে পুরোপুরি নষ্ট করে দিবে। এই যাত্রায় ফিরে আসতে আমার 2 মাস সময় লাগবে। তবে তুমি বিপদ মুক্ত এখন। সম্মানিত অডিয়েন্স, আমার জীবনের এই কালো অধ্যায়ের সাথে আপনারাও যুক্ত ছিলেন। নিজেদের স্বইচ্ছায় আপনারা এসেছেন, আপনারা গল্প শুনেছেন। কোনো বাস্তবতাই কিন্তু গল্পের মতো সুন্দর হয় না। এই গল্পে 80% সত্য রাখা হয়েছে। আমিও আপনাদের স্থানে হলে হয়তো এটিকে বানোয়াট কোনো গল্প বলে চালিয়ে দিতাম, স্বাভাবিক। কিন্তু আমি ভুক্তভোগী। যা যা আমার কল্পনার বাইরে ছিল সেসব পরিস্থিতিতে আমি পড়েছি। কালো জাদু যে কতটা ভয়ঙ্কর তা বুঝেছি। সুমন ভাইকে এবং রিয়াজ ভাইকে ধন্যবাদ। তাদের জন্যই আমি আমার এই কালো অধ্যায়টা আপনাদেরকে জানাতে পেরেছি। রিয়াজ ভাই খুব সুন্দরভাবে আমার গল্পটা লিখেছেন এবং সুমন ভাই খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এই ঘটনায় ক্রাইম থাকায় সবকিছুই সত্য নাম ছিল, তবে ঘটনা শতভাগ সত্য। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছি। আমার একটা কিডনিতে পানি জমে ড্যামেজ হয়ে গেছে। শরীরের অবস্থা আগের চেয়ে ভালো, ধীরে ধীরে ঠিক হয়ে যাব। সাথে নিপা আছে, হামিদও আছে, আমার পুরো পরিবার আছে। এত কিছুর পরেও যখন জিতে গেলাম তখন সবকিছু ভুলে যাচ্ছি। আমার সুস্থতার পর আমাদের বিয়ে হবে। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আগামী দিনগুলো সুখের হয়। আর সর্বদা সুমন অন ফায়ার চ্যানেলের সাথেই থাকুন। ভাইয়া আপনাদের জন্যই ভিডিও বানাই। অবশেষে বলবো, কেউ কোনোদিন ব্ল্যাক ম্যাজিকের চিন্তাও করবেন না। এটি অনেক ভয়াবহ। যারা শিকার হয় তারাই জানে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানে শেষ হয়ে যায় কালো জাদুর অভিশপ্ত বই গল্পটি। তো এই পুরো গল্পটি আপনার কাছে কেমন লেগেছে, পুরো গল্প আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা আজকে কমেন্ট বক্সে জানিয়ে যান। আর আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি এই পুরো গল্প জুড়ে আমি অনেক অনিয়ম করেছি, আপনাদের রেগুলার ভিডিও দিতে পারিনি, যার জন্য আমি আসলে অনেক লজ্জিত। আসলে আমি এখনো স্টুডেন্ট, আমার পড়াশোনা আছে, পাশাপাশি ফ্যামিলি আছে। আমার আব্বুর ব্যবসায় আমার সাহায্য করতে হয়, আর তা বাদেও আমি একটি মোবাইলে ভিডিও করি। যদিও মোবাইলটা অনেক পুরাতন, এই পুরো ভিডিওটাই আমি একটা মোবাইলে করেছি, তো যার কারণে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়। তো আপনারা যদি চান তাহলেই কিন্তু আমি রেগুলার হব। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, এই কালো জাদুর অভিশপ্ত বই গল্প চলাকালীন অনেক লম্বা একটা সময় আপনারা আমার সাথেই ছিলেন, যার কারণে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ভালোবাসা জানাই। আপনারা আমাকে খুবই অল্প সময়ে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, যার কারণে আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আশা করি এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আসলে কিছুই চাই না, শুধু আপনাদের একটু ভালোবাসা চাই। আপনারা পাশে থাকলে আমরা একসাথে অনেক দূরে এগিয়ে যাব। তো এই পুরো গল্পটি আপনাকে কেমন অনুভূতি দিয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এবং যারা গল্প পছন্দ করেন এবং আমাকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা টিকটক ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। এবং যারা নিপা এবং হামিদের ব্যাপারে জানতে চান তারা কালো জাদু গল্প চাই লিখে কমেন্ট করুন। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন গল্পেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।